স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের ক্ষুদ্র পরমাণু অস্ত্র তৈরির দাবি প্রত্যাখ্যান সিউলের। মিয়ানমারের প্রেসিডেন্ট পদের জন্য দুজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা। সুচির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নাকচ ক্ষমতাসীন এনএলডির। মানুষ তোমাদের মুখ আর মুখোশ দেখতে চায় না। বাংলা অনেকদিন এই মুখ আর মুখোশের খেলা দেখেছে। মমতার তীব্র আক্রমণের শিকার বামফ্রন্ট ও কংগ্রেস। কলকাতার আদালত প্রাঙ্গণে প্রচারণা চালিয়ে আবারও বিতর্কে তৃণমূল নেতা মদন মিত্র। এবং সিরিয়ায় যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে উভয় পক্ষের সদিচ্ছার উপর। মন্তব্য জাতিসংঘের। 18 মাসে মার্কিন বিমান হামলায় 1000-এরও বেশি বেসামরিক লোকের মৃত্যু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র তৈরির দাবি করার পরদিন স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। একই সঙ্গে সিউলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছেদেরও ঘোষণা দিয়েছে তারা। তবে পিয়ংইয়ংয়ের ক্ষুদ্রাকৃতির পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের দাবি প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া। আর চীন জানিয়েছে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার নিষিদ্ধ পণ্যের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করবে তারা। উত্তর কোরিয়ার হুমকি উপেক্ষা করে কোরীয় সীমান্তে এই বড় আকারের যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে সিউল ও ওয়াশিংটন। গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরীয় সীমান্তের 12 কিলোমিটারের কাছাকাছি রকেট সহ বিভিন্ন যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তারা। উত্তরের পক্ষ থেকে যে কোনো আগ্রাসন ঠেকাতেই এই মহড়া চালানো হচ্ছে বলে উল্লেখ করে দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার দাবি বিশ্বাসযোগ্য নয়। পিয়ংইয়ং ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করেছে বলে যে প্রচারণা চালাচ্ছে তা বিশ্বাস করার এখনো কোনো কারণ ঘটেনি। এর আগে হাইড্রোজেন বোমা পরীক্ষারও দাবি করেছিল তারা, সেটারও কোনো প্রমাণ আমরা পাইনি। এরই মধ্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়নে কাজ শুরু করবে তারা। চীন বরাবরই নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল। নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার যেসব পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছি আমরা। কোরীয় সীমান্তে স্থিতিশীলতা রক্ষার জন্য যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত চীন। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার জবাব হিসেবে আবারও উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জাপান সাগরে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের ঘোষণা দেবার একদিনের ব্যবধানে এই পরীক্ষা চালালো তারা। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত কিছু স্থির চিত্র দেখা যায়, থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন পদ্ধতির পরমাণু অস্ত্র অর্থাৎ হাইড্রোজেন বোমা স্থাপনের উপযোগী ওয়ারহেড পরিদর্শন করছেন উত্তর কোরীয় নেতা। শুধু তাই নয়, উত্তরের 24টি প্রতিষ্ঠান ও 34 ব্যক্তির ওপর দক্ষিণের নতুন নিষেধাজ্ঞা আরোপের জবাব হিসেবে তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন করে উত্তর কোরিয়ার এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তীব্র ক্ষোভ জানিয়ে বেইজিংয়ে দেশটির দূতাবাসে একটি চিঠি দিয়েছে জাপান কর্তৃপক্ষ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও পারমাণবিক বোমা বহনে সক্ষম B-2 বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের এক মুখপাত্র জানান, এশিয়া প্যাসিফিক কমান্ডকে সহায়তা করতেই এই বোমারু বিমানগুলো পাঠানো হয়েছে। বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বোমারু বিমানগুলো পারমাণবিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অস্ত্র বহনেও সক্ষম। তবে কি কাজে ও কোথায় এটি ব্যবহার করা হবে সে সম্পর্কে এখনো জানা যায়নি। এদিকে দক্ষিণ চীন সাগরের কাছে যুক্তরাষ্ট্রের বিমান পাঠানোর ঘটনাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে চীন সরকার। মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি প্রেসিডেন্ট পদের জন্য দলের দুজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে দিয়ে দলীয় প্রধান অং সান সুচির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এনএলডি। ওই দুই প্রার্থীর মধ্যে সুচির ঘনিষ্ঠ সহচর থিন কেওয়ের জয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সেনাবাহিনী প্রবর্তিত সংবিধান অনুযায়ী সুচির প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ হয়ে গেলে তিনি গত 4 মাস ধরে সেনা প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। তবে সেনাবাহিনীর অনমনীয় আচরণের মুখে ব্যর্থ হয় দলের সব প্রচেষ্টা।
মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে রাজধানী নাইপিদোর পার্লামেন্ট ভবনে বৃহস্পতিবার জড়ো হতে শুরু করেন ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির শীর্ষ নেতারা। এদিন প্রেসিডেন্ট পদের জন্য দলের পক্ষ থেকে দুজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে উচ্চকক্ষের হয়ে প্রতিনিধিত্ব করবেন হেনরি ভান থিও এবং নিম্নকক্ষের হয়ে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন সম্প্রতি দলে যোগ দেয়া 70 বছর বয়সী নেতা থিন কিয়াও। তবে তাদের মধ্যে যে নির্বাচিত হন না কেন তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানান অন্য নেতারা। আমি ভীষণ খুশি, কেননা প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমার নতুন করে স্বপ্ন বুনতে শিখবে। দেশের জনগণ দিনটির জন্য অপেক্ষা করে আছে। আজ পার্লামেন্ট থেকে যে দুজনের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে যেই নির্বাচিত হন না কেন আমরা তাকেই মেনে নেব। এনএলডি নিয়ন্ত্রিত পার্লামেন্টে ওই দুজনের মধ্যে দলীয় প্রধান অং সান সুচির ঘনিষ্ঠ সহচর থিন কিয়াওয়ের জয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 2010 সালে সুচির মুক্তির পর তার পাশে ছিলেন অক্সফোর্ড গ্র্যাজুয়েট প্রবীণ এই নেতা। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে সুচির দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সেনাবাহিনী প্রবর্তিত সংবিধানের মুখে তার প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সংবিধান পরিবর্তনের বিষয়ে গত 4 মাস ধরে সেনাবাহিনীর সঙ্গে সুচি দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি। বিদেশি নাগরিককে বিয়ে করায় সুচি সংবিধান মোতাবেক প্রেসিডেন্ট পদে বসতে না পারলেও তার অবস্থান প্রেসিডেন্টের ওপরেই থাকবে বলে তিনি জানিয়ে আসছেন। এনএলডি প্রার্থীদের যেই প্রেসিডেন্ট হোক না কেন তাকে দেশ পরিচালনা করতে হবে সুচির নির্দেশেই। মিয়ানমারের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য মোট 3 জন প্রার্থী লড়াই করবেন। এর মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে একজন, নিম্নকক্ষ থেকে একজন ও পার্লামেন্টের 25% আসন এখনো সেনাবাহিনীর দখলে থাকায় তাদের সংরক্ষিত আসন থেকে একজন প্রতিনিধিত্ব করবেন। বিজয়ী ব্যক্তি প্রেসিডেন্টের পদ পাবেন, পরাজিত দুজন হবেন ভাইস প্রেসিডেন্ট। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণের শিকার হল বামফ্রন্ট ও কংগ্রেস। বুধবার মালদায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতায় দুদলকে নীতিহীনদের জোট বলে উল্লেখ করেন মমতা। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে আদালত প্রাঙ্গণে বিধানসভা নির্বাচনের প্রচারণা চালানোয় তৃণমূল নেতা ও প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রকে নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এদিকে নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতিকে ভিত্তিহীন উল্লেখ করে আসন্ন ভোট বয়কটের হুমকি দিয়েছে হাওড়ার সাধারণ জনগণ। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারদাকাণ্ডে সাজাপ্রাপ্ত তৃণমূল নেতা প্রাক্তন প্রাদেশিক পরিবহন মন্ত্রী মদন মিত্রের ভোটে দাঁড়ানোই পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের বড় চমক। এবার তিনি আদালতে হাজিরা দিতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করলেন। আবেদন করছি, আমাদের দোয়া করুন, আশীর্বাদ করুন, ভোট দিন। আদালত প্রাঙ্গণে কি করে দুর্নীতি দায়ে কারাবন্দী মদন প্রচারণা চালালেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর পর বুধবার কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত মালদায় প্রথম নির্বাচনী সভায় অংশ নেন। এ সময় বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের কথিত জোটকে মুখ মুখোশের জোট বলে তিরস্কার করেন তিনি। মানুষ তোমাদের মূল কর্মকাণ্ড দেখতে চায় না। বাংলা অনেকদিন এই মূল কর্মকাণ্ডের খেলা দেখেছে। প্রতিদিনই তোমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএম, কংগ্রেস আর বিজেপি একসাথে তোমরা তৈরি করেছে তোমাদের অনৈতিক জোট। ঠান্ডা মাথায় কুল, আবার জিতবে তৃণমূল, আবার জিতবে তৃণমূল। কারণ তৃণমূল কংগ্রেসই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিকল্প। এবারের নির্বাচনে তৃণমূলকে ঠেকাতে জোট বেঁধে মাঠে নেমেছে বামফ্রন্ট কংগ্রেস। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও আসন সমঝোতার ভিত্তিতে দুদলই আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার পাশাপাশি যৌথভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এদিকে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচনী প্রচারে ব্যস্ত, তখন হাওড়ায় একদল মানুষ উন্নয়নের দাবিতে আসন্ন ভোট বয়কটের ডাক দিয়েছেন। 32 বছর ধরে বাম ডান ওপর নিচে প্রতিটা নেতা আমাদের সঙ্গে ধাপ্পাবাজি দিয়েছে। এ বলছে 2 বছরের মধ্যে করে দেবো ভোটের আগে, এ বড় বড় লেকচার মারছে, ও বড় বড় লেকচার মারছে, কাজের কাজ কেউ কিছু করছে না। আমি তো কোনোভাবেই যাব না, কারণ আমাদের রাস্তার তো দুরবস্থা ভীষণভাবে রয়েছে, প্লাস ড্রেনেজ সিস্টেম এখানকার খুবই বাজে। নির্বাচন এলেই প্রার্থীরা মুখে নানা প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয় না উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন হাওড়ার লোকজন। সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। শরণার্থীদের ঠেকাতে সীমান্ত বন্ধ করল মেসিডোনিয়া। বিপাকে আটকে পড়া হাজার হাজার শরণার্থী। হাঙ্গেরিতে সারা দেশের সংকটজনক পরিস্থিতির ঘোষণা।
সিরিয়ায় যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা পরিস্থিতি ও উভয় পক্ষের সদিচ্ছার উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। জেনেভায় 14 মার্চ থেকে শুরু হতে যাওয়া শান্তি আলোচনা সর্বোচ্চ 24 মার্চ পর্যন্ত চলবে বলেও জানান তিনি। এদিকে গত 18 মাসে ইরাক এবং সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 1000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণ সংস্থা। সিরিয়ার রাজধানী দামেস্কের অবরুদ্ধ দারায়া অঞ্চলে আন্তর্জাতিক ত্রাণ সরবরাহে আরোপিত সরকারি নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে বুধবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় শিশুরা। সেখানকার যুদ্ধ কবলিত মানবেতর জীবনযাপন করা মানুষদের জন্য প্রয়োজনীয় খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায় এসব শিশুদের। এতদিন এখানে প্রায় প্রতিদিনই ব্যারেল বোমা ফেলা হতো। যুদ্ধবিরতির কারণে 1 সপ্তাহ ধরে তা বন্ধ রয়েছে। তারপরও সরকার এখানে ত্রাণ সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না। এই শিশুরা খুবই ক্ষুধার্ত। তারা যে কতটা কঠিন সময় পার করছে তা সত্যি চিন্তা করা যায় না। সিরিয়ায় যুদ্ধবিরতি শুরুর পর প্রায় 2 সপ্তাহ হতে চললেও প্রকৃত শান্তির লক্ষ্যে খুব বেশি অগ্রগতি এখনো হয়েছে এমন কোনো আভাস কোনো দিক থেকেই পাওয়া যায়নি। তবে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা জানিয়েছেন, জেনেভায় আগামী 14 মার্চ থেকে শুরু হবে পরবর্তী শান্তি আলোচনা। আর বর্তমান যুদ্ধবিরতি কতদিন বহাল থাকবে তা পরিস্থিতি এবং উভয় পক্ষের সদিচ্ছার উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। শান্তি আলোচনা আগামী 14 মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা এরই মধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছি। আলোচনা সফল হোক না হোক তা সর্বোচ্চ 24 মার্চ পর্যন্ত চলবে। আশা করছি এই সময়ের মধ্যে আমরা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে পারব। এরই মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক এক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরাক এবং সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর থেকে গত 18 মাসে 1000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এয়ারওয়েজ নামে ওই সংস্থাটি আরও জানায়, কেবলমাত্র ফেব্রুয়ারি মাসেই দেশ দুটিতে মার্কিন জোটের 22 দফা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 144 জন। গত 18 মাসে দেশ দুটিতে মার্কিন জোট 352 দফা বিমান হামলা চালিয়েছে বলেও জানায় সংস্থাটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে তুরস্ক আসাদ বিরোধী বিদ্রোহীদের বিষাক্ত স্যারিন গ্যাস সরবরাহ করছে বলে অভিযোগ করেছে সিরীয় সশস্ত্র কুর্দি সংগঠন ওয়াইপিজি। বুধবার রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন সংগঠনটির এক মুখপাত্র। একই সঙ্গে রাসায়নিক অস্ত্র সরবরাহে তুরস্কের সহায়তার কারণে বিদ্রোহীরাও একে কাজে লাগিয়ে আগের চেয়ে বেশি মাত্রায় কুর্দিদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতেও আইএসের বিরুদ্ধে গোলাবর্ষণের সময় বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগ উঠেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ অভিযোগ করেন স্থানীয় গভর্নরের দপ্তর। এদিকে ইরাকে আইএসের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ শাখার একটি গ্রুপকে মার্কিন সেনারা আটক করেছে বলে জানিয়েছে বিবিসি। আটকের পর ওইসব আইএস সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও বিবিসির খবরে জানানো হয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়ে আবারও আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে ফ্রান্স। বুধবার মিশরের রাজধানী কায়রোতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ-মার্ক অরাল্ট মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সংকট সমাধানে আরব দেশগুলোর আরও সহযোগিতা কামনা করেন। 2014 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র নতুন করে উদ্যোগ গ্রহণ করলেও এবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কথা থাকায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের আলোচনার টেবিলে আনতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ফ্রান্স। এদিকে বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ফিলিস্তিনের ছুরিকাঘাতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা ও চলমান সংঘাত বন্ধের ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। গত বছরের অক্টোবরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত ইসরায়েলি পুলিশের হাতে অন্তত 179 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় 28 ইসরায়েলি ও 2 মার্কিন নাগরিক নিহত হয়। ইরান যদি তাদের বর্তমান নীতি পরিবর্তন করে সৌদি আরবের প্রতি সম্মান দেখিয়ে চলে তবে তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছে রিয়াদ। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংঘাতকে উস্কে না দিতেও ইরানের প্রতি আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। বুধবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের সাম্প্রদায়িক নীতির কারণেই দুদেশের সম্পর্ক দিন দিন খারাপ হয়েছে। তবে বর্তমানে সৌদি সহ আরব উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী বলেও জানান জুবেইর।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, রাজনৈতিক আলোচনার মাধ্যমেই ইয়েমেনের চলমান সংকট নিরসন করা সম্ভব। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের সময় তিনি কথা বলেন। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে দিতে 1 বছর আগে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরব সহ অন্যান্য আরব রাষ্ট্রগুলোর জোট। এদিকে সম্প্রতি ফেসবুকে পোস্ট করা এক বার্তায় ইরানকে ইয়েমেনের যুদ্ধে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে বলেন দেশটির হাউথি বিদ্রোহীদের এক নেতা। এ ঘটনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন আদেল আল জুবায়ের। মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ধারাবাহিকতায় এবার তুরস্কের এক সাংবাদিককে প্রায় 2 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে কটূক্তির অপরাধে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। বেন্স ইন্স নামের ওই সাংবাদিক তুরস্কের বামপন্থী বিরগান পত্রিকার সাবেক সম্পাদক। 2013 সালে বেন্স ওই পত্রিকার সম্পাদক থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী এরদোয়ানের দুর্নীতির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে দুর্নীতির সঙ্গে এরদোয়ানের ছেলে বিলালের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়। 2014 সালে এরদোয়ান প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর থেকে তাকে কটূক্তির অভিযোগে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে প্রায় 2000 মামলা দায়ের করা হয়েছে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে তালেবানের হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। হেলমান্দের গভর্নরের এক মুখপাত্র জানান, বুধবার কমপক্ষে 10 তালেবান বন্দুকধারী গেরেক শহরের একটি পুলিশ সদর দফতর এবং গোয়েন্দা সংস্থার একটি কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভবনটির ভেতরে ঢুকে তালেবান সদস্যরা অতর্কিত গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে প্রায় 8 ঘন্টা ধরে চলা ওই বন্দুকযুদ্ধে নিহত হন অন্তত 3 পুলিশ কর্মকর্তা। তবে এ ঘটনায় তালেবান সদস্যদের হতাহতের বিষয়ে কিছু জানায়নি পুলিশ। একই সঙ্গে হামলায় ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও এ সময় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানা যায়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, নিউ ইয়র্কে অস্বাভাবিক হারে বেড়েছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা। জমা পড়েছে প্রায় 50,000 আবেদন। ভুয়া আবেদন শনাক্তে কাজ করছে বিশেষ ইউনিট। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা পুনর্গঠনের বিষয়ে কে বেশি আন্তরিক এ নিয়ে তুমুল বাকযুদ্ধে নামেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্স। বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত এক প্রেসিডেন্সিয়াল বিতর্কে তারা এ বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। তবে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়া গেলে কোনো অভিবাসীকে তার দেশে ফেরত পাঠানো হবে না বলে প্রতিশ্রুতি দেন হিলারি ও স্যান্ডার্স দুজনেই। এ সময় স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা এমন কোন প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন না যিনি মুসলিম, মেক্সিকান সহ আফ্রিকান আমেরিকানদের বিদ্রূপ করেন। হিলারি ক্লিন্টন বলেন, কোনো দেয়াল তুলে নয়, প্রয়োজন হলে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রে অজ্ঞাত 2 বন্দুকধারীর হামলায় 5 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 3 জন। বুধবার দেশটির পুলিশ জানায়, উত্তর পশ্চিমাঞ্চলীয় পেনসিলভানিয়া থেকে 13 কিলোমিটার দূরে উইলকিন্সবার্গের একটি বাড়িতে অনুষ্ঠান চলাকালে 2 বন্দুকধারী অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলেই মারা যায় 4 জন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 1 জন। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পাওয়ার মধ্যেই এ ঘটনা ঘটল। নিউজিল্যান্ডে 4 পুলিশ সদস্যকে গুলি করে পালানোর দায়ে অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সকালে 2 ঘন্টার অভিযান শেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রিজ ওয়ারেন নামের ওই বন্দুকধারী। স্থানীয় পুলিশ জানায়, গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা নিউজিল্যান্ডের কাওয়েরাও শহরের কাছে ওয়ারেনদের পারিবারিক সম্পত্তি পাহারার কাজে নিয়োজিত ছিল। পারিবারিক সম্পত্তি সম্পর্কিত জটিলতার কারণে সেখানে পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে। তবে ঠিক কী কারণে তাদেরকে গুলি ছুড়েছিল রিজ তা এখনো জানা যায়নি। এদিকে গুলিবিদ্ধ 4 জনের মধ্যে 1 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তাদের সহকর্মীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে জাপানের 2টি পারমাণবিক চুল্লি বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। গণমাধ্যম জানায়, অতসু ডিস্ট্রিক্ট আদালত বুধবার টোকিওর প্রায় 350 কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাকাহামা পারমাণবিক কেন্দ্রের 3 ও 4 নম্বর চুল্লি বন্ধের নির্দেশ দেন।
এর আগে এই দুটিকে নিরাপদ ঘোষণা করলেও ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের পঞ্চম বর্ষপূর্তির কয়েকদিন আগে এমন নির্দেশ দিলেন আদালত। নির্দেশ মোতাবেক চুল্লি দুটি বন্ধ করে দিলে জাপানে মাত্র 2টি পারমাণবিক চুল্লি চালু থাকবে। 2011 সালে ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটিতে বেশ কয়েকটি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছিল। জাপান সরকার পরমাণু জ্বালানির দিকে ঝুঁকলেও দেশটির পরিবেশবাদীরা এর বিরোধিতা করে আসছেন। ইউক্রেনের চেরনোবিলে পরমাণু বিপর্যয়ের 30 বছর পরও সেখানকার খাবারে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব রয়েছে। রয়টার্স জানায়, সম্প্রতি পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের এক গবেষণায় দেখা যায় স্থানীয়রা যে খাবার খাচ্ছেন তাতে পরমাণু তেজস্ক্রিয়তা রয়েছে। গবেষণায় বলা হয়, সেখানকার মানুষ যে খাবার খাচ্ছেন তাতে তেজস্ক্রিয় পদার্থের মাত্রা বিপজ্জনক পর্যায়ে বিদ্যমান। আর্থিক সংকটের কারণে সরকারিভাবে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের কয়েকটি অঞ্চলে চেরনোবিল দুর্ঘটনার পরবর্তী প্রভাবের বিষয়ে সমীক্ষা চালানো বন্ধ রয়েছে। কোন কোন এলাকায় সরকার সমীক্ষার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। 1986 সালের এপ্রিলে পরমাণু দুর্ঘটনার পরও চেরনোবিল ও আশপাশের কয়েকটি অঞ্চলে 50 লাখেরও বেশি মানুষ প্রতিনিয়ত তেজস্ক্রিয়তার প্রভাব মোকাবেলা করছেন। এ মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকে স্বাগত জানালেও নিজস্ব নীতি থেকে সরে আসবে না বলে জানিয়েছে কিউবা। বুধবার রাষ্ট্রীয় সংবাদপত্র গ্রানমার সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নীতিগত পরিবর্তনের কোনো ইচ্ছে নেই হাভানার। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারেও সাধারণ কিউবানরা একই মনোভাব ব্যক্ত করেছেন। কিউবার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানো হাভানা সরকারের পছন্দ নয় উল্লেখ করে ওবামাকে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনে আরও বেশি কিছু করা উচিত বলে জানায় পত্রিকাটি। 3000 শব্দের নিবন্ধে কিউবার নেতৃত্ব ও সার্বভৌমত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়। কিউবা বিপ্লবের পর প্রথমবারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 20 মার্চ 3 দিনের কিউবা সফরে যাওয়ার কথা রয়েছে ওবামার। 50 বছরেরও বেশি সময়ের বৈরিতা কাটিয়ে গত বছরের জুলাইয়ে নিজেদের সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয় কিউবা ও যুক্তরাষ্ট্র। শরণার্থীদের ঠেকাতে গ্রিসের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে মেসিডোনিয়া। আকস্মিক এক ঘোষণায় বিপাকে পড়েছেন গ্রিস মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া প্রায় 13,000 শরণার্থী। সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়ে সারা দেশের সংকটজনক পরিস্থিতির ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইইউ এর চাপ থাকা সত্ত্বেও শরণার্থীদের সংঘাতপূর্ণ দেশে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছে তুরস্ক। এদিকে সমুদ্রে টহল বাড়ানো ও একের পর এক সীমান্ত বন্ধের ঘোষণার পরও থেমে নেই ইউরোপমুখী শরণার্থীর স্রোত। শরণার্থীর ঢল ঠেকাতে ভূমধ্য ও এজিয়ান সাগরে ন্যাটো বাহিনী এবং গ্রিস ও তুরস্কের উপকূলরক্ষীরা টহল দিলেও তা খুব একটা কাজে আসছে না। পাচারকারীদের সহায়তায় বুধবারও গ্রিসের পিরাউস বন্দর ও লেসবোস দ্বীপে এসে পৌঁছায় শরণার্থীবাহী কয়েকটি নৌকা। তুরস্ক হয়ে ইউরোপমুখী সিরীয় শরণার্থীর ঢল ঠেকাতে ইইউর চাপ থাকা সত্ত্বেও আশ্রয়প্রার্থীদের সংঘাতপূর্ণ দেশে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছে তুরস্ক। সিরীয় শরণার্থীদের ঠেকাতে সোমবার ইইউর সঙ্গে সমঝোতা হলেও বুধবার এই ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপে অস্থায়ী শিবিরগুলোতে শরণার্থীরা মানবেতর জীবনযাপন করছেন। আমাদের এখানে পরিস্থিতি এতটা খারাপ না। জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাথে সমন্বয় করে সিরীয় শরণার্থীদের সাহায্য করছি আমরা। মানবিক কারণেই তাদের সংঘাতপূর্ণ দেশে ফেরত পাঠানো উচিত হবে না। ইউরোপে অব্যাহত শরণার্থী ও অভিবাসীর চাপ মোকাবেলায় ইইউর নানামুখী উদ্যোগের মধ্যেই বুধবার সারা দেশে সংকটজনক পরিস্থিতির ঘোষণা দেয় হাঙ্গেরি। হাঙ্গেরিতে যে শরণার্থীরা প্রবেশের কথা ভাবছেন তাদের প্রতিক্রিয়া কি হবে জানি না, তবে সংকট মোকাবেলায় আমরা আগামী 10 দিনের মধ্যেই রোমানিয়া সীমান্তে দেয়াল তৈরি করব। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তার দেশ থেকে কোনো অবৈধ শরণার্থী হাঙ্গেরিতে আসবে না বলে আমাকে নিশ্চিত করেছেন। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার পর শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মেসিডোনিয়া। গ্রিক সীমান্ত দিয়ে আর কোনো শরণার্থী প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে বুধবার সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। আকস্মিক এই ঘোষণায় বিপাকে পড়েছেন গ্রিস মেসিডোনিয়া সীমান্তের আইডোমেনিতে আটকে পড়া প্রায় 13,000 শরণার্থী। আমাদের বলা হয়েছিল কিছুদিন পর প্রবেশ করতে দেয়া হবে, তাই এখানে অপেক্ষা করছিলাম। এখন হঠাৎ করে সীমান্ত বন্ধ করে দেয়ায় আমরা কোথায় যাব? এমন হলে আমাদের আগেই বলে দিলে পারত। এটা খুবই অমানবিক। মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেয়ায় শরণার্থীদের জন্য বলকান দেশগুলো হয়ে পশ্চিম ও উত্তর ইউরোপে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেল। বলকান দেশগুলোর এমন পদক্ষেপের ফলে শরণার্থীরা বিকল্প পথ হিসেবে আলবেনিয়া ও বুলগেরিয়ার মতো দেশকে ব্যবহার করতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। নিউ ইয়র্কে অস্বাভাবিক হারে বেড়েছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা।
গণহারে রাজনৈতিক আশ্রয় চাওয়ার কারণে জমা পড়েছে প্রায় 50,000 আবেদন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে ভুয়া আবেদন শনাক্তে কাজ করছে বিশেষ ইউনিট। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্কুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দু অঞ্চলে বিভক্ত নিউ ইয়র্কের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে শুধু রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মোট আবেদনের সংখ্যা ছিল প্রায় 35,000। গেল 6 মাসে এ সংখ্যা পৌঁছেছে প্রায় 50,000-এ। প্রতি মাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন পড়েছে গড়ে 2,000 করে। ইমিগ্রেশন ব্যাপারটা খুবই দেরি হচ্ছে, এই জায়গায় অনেকেই ভোগান্তিতে পড়ছে। এটা কি জন্য হচ্ছে আমরা জানি না, যেভাবে হোক এটা যেন সমাধান হয় সেটা আমি আশা করছি। আবেদনকারী অনেকের তথ্যই ভুয়া বলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ নিউ ইয়র্কের কর্তৃপক্ষের। আশ্রয় প্রত্যাশীদের করা আবেদনের তথ্য যাচাইয়ের জন্য বিশেষ বিভাগ রয়েছে। ভুয়া আবেদনপত্র শনাক্ত করা গেলে সেগুলো ফেডারেল দপ্তর অথবা আঞ্চলিক প্রসিকিউটরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে অনেক আবেদন জমা হয়ে থাকার কথা স্বীকার করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ ও ইমিগ্রেশন বিভাগের নিউ ইয়র্ক পরিচালক। ব্যাপক সমস্যায় আবেদন জমা পড়ে থাকার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ঘটছে এমন নয়। প্রসিকিউশন দপ্তরে আরো লোকবল নিয়োগের মাধ্যমে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার। পরিসংখ্যান বলছে প্রতি বছর 10 লক্ষাধিক অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধ বসবাসে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কারাগারে মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট গুজম্যানের উপর নির্যাতন বন্ধ করতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রেড ক্রসের সহযোগিতা চেয়েছেন গুজম্যানের আইনজীবী জোসে লুইস মেজা। বুধবার গণমাধ্যমকে তিনি কথা জানান। কারাগারের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থেকেও এর আগে দুবার কারাগার থেকে পালিয়ে যান গুজম্যান, যে কারণে এবার তার উপর নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া পরিবারের সঙ্গেও তাকে নিয়মিত দেখা করতে দেয়া হচ্ছে না বলে জানান লুইস। এ অবস্থায় গুজম্যান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। নাইজেরিয়ার লাগোসে একটি নির্মাণাধীন 5তলা ভবন ধসে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। ভবনটির নিচে চাপা পড়ে আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার 5তলা ভবনটির ওপরে অনুমোদন ছাড়াই আরো একটি তলার কাজ শুরু হলে হঠাৎই ধসে পড়ে ভবনটি। এ সময় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন ভবনটির বাসিন্দারা। পরে উদ্ধারকর্মীরা এসে ধ্বংসাবশেষের নিচ থেকে একে একে বের করে আনতে থাকেন বেশ কয়েকটি মৃতদেহ। সরকারের পক্ষ থেকে নিহতদের সংখ্যা 4 বলা হলেও উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের ভেতর থেকে অন্তত 30টি মৃতদেহ উদ্ধার করেন বলে জানা গেছে। এছাড়াও এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 13 জনকে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বেশ কিছু অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে প্রবল ঝড় বৃষ্টি আঘাত হানে টেক্সাস, লুইজিয়ানা, ওকলাহোমা ও আরকানসাসে। ফলে পানিবন্দী হয়ে পড়ে এসব এলাকার অধিবাসীরা। ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এ অঞ্চলের অধিবাসীরা। বৃষ্টিসহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে বুধবার থেকে নতুন করে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কবলে পড়েছে উত্তরাঞ্চলের ইলিনয়েস ও মিসৌরি অঙ্গরাজ্য। আবহাওয়া অধিদপ্তর বলছে নতুন করে বন্যার কবলে পড়তে পারে এ দুটি অঞ্চল। ভারতের দিল্লিতে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। ভারতের সবচেয়ে খ্যাতিমান যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্কর আয়োজিত এই উৎসবটি বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এর বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, এই উৎসবে বিপুল সংখ্যক লোকজন জড়ো হলে যমুনা নদী ও এর তীরবর্তী এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। সামনেই ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল, আর এ উপলক্ষে ভারতের দিল্লির যমুনা নদীর তীরে 1000 একর জায়গা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে 7 একর জায়গার ওপর তৈরি হবে মঞ্চ, যেখানে পারফর্ম করবেন 35,000 সঙ্গীত ও নৃত্যশিল্পী। ভারতের আধ্যাত্মিক গুরু শ্রী রবিশঙ্করের আয়োজনে জাঁকজমকপূর্ণ এ উৎসবের উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ আয়োজনকে ঘিরে চলছে নানা তর্ক বিতর্ক।
পরিবেশবাদীদের অভিযোগ, এই উৎসব উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হওয়ায় যমুনা নদী ও এর তীরবর্তী এলাকার জীববৈচিত্র্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। এ কারণে রবিশঙ্করের আর্ট অফ লিভিং ফাউন্ডেশনকে 120 কোটি রুপি জরিমানা করার দাবি জানিয়েছেন তারা। বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম অফ 35,000 লোকজনের জন্য 650 পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এতে নদীর দূষণ আরো বেড়ে যাবে। এছাড়া বিশাল এলাকা জুড়ে এই ব্যবস্থা করার জন্য অনেক ফসলি জমিও ধ্বংস করা হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের 1 দশক বা তার বেশি সময় লাগতে পারে। আবার হতে পারে কখনোই এ ক্ষতিপূরণ সম্ভব হবে না। has been completely destroyed. কেবল পরিবেশবাদীরাই নয়, এই আয়োজনের প্রতি অসন্তুষ্ট স্থানীয় কৃষকরাও। এই 1000 জায়গায় যাদের ফসলি জমি রয়েছে তাদের অনেককে ক্ষতিপূরণ দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের। আমরা গরিব কৃষক, এই আয়োজনের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। এদিকে পরিবেশবাদীদের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন গুরু রবিশঙ্কর। আমরা যমুনা নদী দূষণমুক্ত করতে চাই, আর এই জন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধতা। আমরা পরিবেশের ক্ষতি চাই না। এই আয়োজনের জন্য আমরা একটি গাছও কাটিনি। অবশ্য নানা তর্ক বিতর্কের পর যমুনা নদী তীরের এলাকার পুনর্গঠনে রবিশঙ্করের আর্ট অফ লিভিং ফাউন্ডেশনকে এরই মধ্যে 5 কোটি রুপি জরিমানা করেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। এছাড়াও 7 একর জায়গা জুড়ে মঞ্চ নির্মাণ করায় এর ধারণ ক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আলাদা মঞ্চ তৈরির নির্দেশ দিয়েছে দেশটির গণপূর্ত বিভাগ। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর ক্ষুদ্র পরমাণু অস্ত্র তৈরির দাবি প্রত্যাখ্যান সিউলের। মিয়ানমারে প্রেসিডেন্ট পদের জন্য 2 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা। সুচির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নাকচ ক্ষমতাসীন এনএলডির। মানুষ তোমাদের মূর্খর মুখোশ দেখতে চায় না। বাংলা অনেকদিন এই মূর্খর মুখোশের খেলা দেখেছে। মমতার তীব্র আক্রমণের শিকার বামফ্রন্ট ও কংগ্রেস। কলকাতার আদালত প্রাঙ্গণে প্রচারণা চালিয়ে আবারও বিতর্কে তৃণমূল নেতা মদন মিত্র। এবং সিরিয়ায় যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে উভয় পক্ষের সদিচ্ছার ওপর, মন্তব্য জাতিসংঘের। 18 মাসে মার্কিন বিমান হামলায় 1000-এরও বেশি বেসামরিক লোকের মৃত্যু। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।